আপনি একটা সরকারকে পালায়ে যেতে বাধ্য করা হইল, যদি বলি আমরা যে আমি করি নাই, সে করে নাই, ও করছে হবে না, আমরা সবাই করছি, ইফ ইট ইজ এ ফ্যাক্ট। সে যাওয়ার পর সরকার নতুন আসলো, সরকারটা ছিল কার? আমি কিন্তু বারবার বলছি, অনেক টকশোতে বলছি, আওয়ামী লীগ গত 12 বৎসর আওয়ামী লীগের জনগণ ছিল প্রজাতন্ত্রের 15-16 লক্ষ কর্মকর্তা কর্মচারী, এরা ছিল তার জনগণ। আওয়ামী লীগের জনগণ বলতে এরা, এবং এই জনগণ, তার এই জনগণ মানে এই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর সাথে অন্যরা একত্র হইয়া ওনারা ছিল বাংলাদেশের 18 কোটি লোকের জন্য ইসরায়েল, অর্থাৎ সরকার এবং ওই 15 লক্ষ লোক ইসরায়েল, আর বাকি লোকগুলো ছিলাম আমরা প্যালেস্টাইন। অর্থাৎ সে যে নির্যাতন, যে টর্চার করছে, তাতে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের মারছে, আমাদেরকে সেইভাবে টর্চার করছে। এইবার আসেন, এর যখন অর্ধেক সরাই দিলাম এই সরকারটার, অর্থাৎ শেখ হাসিনাকে বিতাড়িত করলাম, তারপর ইনসাগত নেওয়ার পর যখন বলা হইল রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, তখন তার পক্ষে যারা বলেছিল যে তাকে সরাইলে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, সেখান থেকে আবার রাজনৈতিক দলের সহায়তা শুরু। এই কথাটা, সাংবিধানিক সংকট কি হতো? আসলে কিছুই হতো না। কিছু কেন হবে? হাসিনাও তো ছিল সাংবিধানিক, সে তো সাংবিধানিক ছিল নাকি অসাংবিধানিক ছিল? তাকে সরাইলে সমস্যা হবে না, এটা এই কথাটা তখন কি হয়, ওই পক্ষে যায়। এবং রাষ্ট্রপতি বহাল তবিয়াতে আছে, উনি তো বলছে যে অলরেডি আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের বসে আছে, এবং আওয়ামী লীগের সময় দায়িত্বশীল যাদেরকে আপনার বিভিন্ন পদে রাখছে, বড় বড় পদে, তার কিছু কাস্টডিতে আছে, আর সবাই বহাল তবিয়াতে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে হাসিনাকে পাঠায় দিয়া, যে কি বলে এয়ারক্রাফট বলে না, জাতি যে বাহিনীর যেটাই যাক, তারা গিয়া ওইটা নিয়ে আবার ফেরত এসে আবার চাকরি করতেছে। ভেরি সিম্পল। 2 নম্বর আসেন, রাজনৈতিক দল নিষিদ্ধকরণের একটা কথা আসছিল, তখন দায়িত্বশীল দলরা বলছে এটা জনগণের ব্যাপার। আরে হোয়াট ইজ জনগণ? আপনি বলতে পারেন এইটা না, পরবর্তীতে তো সেই বক্তব্য তারা মানে সরে গেছে, তারা বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেই না তারা। সেটা তাহলে বুঝেন, তাহলে এগুলো তো তার পক্ষে যায়। ওই মুহূর্তে সাইলেন্ট থাকলেও তো চলতো। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। যদি সাইলেন্ট থাকতাম, কিছু না বললে, ছাত্র আসছিল, রাষ্ট্রতে, ঠিক আছে চুপচাপ থাকি, কিন্তু এইগুলো বলার মানে হচ্ছে যে এটা সমর্থন করা ইনডাইরেক্ট ফর্মে। এইবার আসেন, খেসারতটা কোথায় কোথায় দিছি? ভিসি প্রভিসি, আপনি ভিসি নিয়োগ করতেছেন, কেউ বলে জামাতের, কেউ বলে প্রভিসি বিএনপির, কিচ্ছু আসে যায় না। একটা ইউনিভার্সিটি শুধু ভিসি চালায় না, প্রভিসি চালায় না, ইজ দ্য বস, নেক্সট টু বস প্রভিসি। কিন্তু এখানে তো 500 লোকের রেজিস্টার বিল্ডিংয়ে কতজন লোক চাকরি করে, ওরা কারা? আপনি এক ভিসি কি করবেন? আপনি যখন আমাদের দেশের থেকে এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আক্তার এবং এই যে তাহের সাহেব, এরা যে গেলেন ইউনুস সাহেবের সাথে, সেখানে টাল্টি বাল্টিটা দেখছেন, যেই গেট থেকে বের হওয়ার কথা না সেই গেট থেকে বের হইলো, তাদের গায়ে ডিম মারলো। এটা তো সিম্পল প্রোটোকল, সম্ভব না যদি আপনি সুযোগ না দেন। আক্তারের হোটেল রুমের দরজায় গিয়ে আমি তো সেটাই বললাম, এটা সম্ভব না যদি আপনার এমবেসির লোকের কাছ থেকে ইনফরমেশন লিক না হয় এবং তারা মিসগাইড না করে। তাহলে আপনি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে আছে এবং এখনও রাষ্ট্রপতি আছে, বহাল তবিতে আছে, এবং যে সংবিধানটা ফালাইয়া থেকে চলে গেল, সেই সংবিধানে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, কিছুই নাই। তো অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে, আপনি তো ওই সংবিধান চালাইতে পারতেছেন না, অথচ সবাই বলতেছে ওই সংবিধান দিয়ে এই হবে, ওই সংবিধানের ঊর্ধ্বে কিছু করা যাবে না। মানে আমি সিম্পল কমন সেন্সটা বুঝি না। যেমন ধরেন, আপনি কোম্পানিতে এমডি, ডিএমডি, জিএম, এজিএম, ডিজিএম, কতগুলা পদ আছে না? এর ভিতরে হঠাৎ করে যদি একজন এসে বলে আমি তো এই কোম্পানির ইডি, মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর, এই পদটা নাই, কিন্তু পরে দেখা গেল যে বোর্ড অফ ডাইরেক্টরসরা বসে একটা পদ ক্রিয়েট করছে। তো একইভাবে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারটা বানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন ওই কনস্টিটিউশনে নাই। এই যে ইডি পদটা যেমন নাই, সে ওই অফিসে কাজ করবে কেমনে যদি এই পদটাই না থাকে? কেউ তো মানবে না তাকে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা, ওটা তো ওই সংবিধানে নাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন ওই সংবিধান চালাবে কেমনে? এখন ওই সংবিধানের পক্ষে যারা জোরালো যুক্তি দিচ্ছে, ওটা দিয়ে আমি বুঝি না। সুতরাং আপনি আওয়ামী লীগ পুনর্বাসন নানান ওয়েতে হচ্ছে, নানান ওয়েতে। আমি বললাম ওই যে কি বলে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, কি চেঞ্জ করছেন আপনি? 5 তলাটা 7 তলায়, 7 তলাটা 9 তলায়, 9 তলাটা 12 তলায়, সব তো তারা। কি করা উচিত ছিল? সবাইকে বাদ দিয়ে দেওয়া? ন, সবাইকে বাদ দিবেন কেন? সেটার জন্য আপনার অনেকগুলো এই যে সংস্কারের বিষয় নিছে। আদৌ কি কোনো সংস্কার হয়েছে? কোন দপ্তরে? কোথাও কোনো সংস্কার হয় নাই, জাস্ট টাইম কিল হয়েছে। এবং আপনি যদি বলেন এটা দায় দায়িত্ব কার, ইউনুস সাহেব নাকি এনজিও সরকার, আমি মেনে নিলাম উনি এনজিও সরকার, নাম্বার 1।
নাম্বার 2, ওনার কোনো কমিটমেন্ট নাই। নাম্বার 3, ওনার রাজনীতিতে ফেরত আসার কোনো ইচ্ছা নেই, মানে দল করে না উনি। তাহলে আমাদের নৈতিক দায়িত্ব ছিল না? আমরা রাজনীতিবিদরা তারা তো অনেক কিছু বলি, অথর্ব বলি, অনেক কিছু বলছি, তো বললে তো রাজনীতিবিদদেরই দায়িত্ব ছিল। আপনি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশা একটা কনক্লুশন ড্র করতে পারে না এই রাজনীতিবিদরা। উপরন্তু ইউনূস সাহেব আমেরিকা যাওয়ার সময় 2 জন করে 3 দলেতে নিয়ে কি ওপিনিয়ন নিয়ে আসলো? কেউ বলছে ওনার ভিতরে আমি জিয়াকে দেখতে পাই, যেই কথা এতদিন ওই ব্যক্তি এই পুরা বিএনপি দলের মধ্যে কাউরে দেখতে পান নাই। এখানে আর তো বলেন নাই, এই প্রথম বললেন। তো আপনি যদি আমার বাবার মতো একটা লোক আমি কোথাও দেখতে পাই, তাহলে তুই বাবার প্রতি আমি দুর্বল থাকবো। ভেরি সিম্পল। এখন এটাকে কেন্দ্র করে কি হতে পারে যে তুমি কি আদৌ দেখতে পারো নাই জিয়ার প্রতিচ্ছবি এই পুরা বিএনপির মধ্যে দীর্ঘ 40 বছরে, আজকে হঠাৎ করে দেখলা? সুতরাং এটা কিন্তু কোশ্চেন মার্ক। কেউ কেউ বলে উনি কথার কথা বলছেন না, রাজনীতিতে কথার কথা বলছেন 53 বছর, চলবে না, চলবে না, এটাকে এটার জন্য আনসারেবল হইতে হবে। জামায়াতের আমিরও তো বলেছেন, তারা ক্ষমা করে দিয়েছেন সবাইকে। জামায়াত আর আমির আরো সিরিয়াস কথা বলছেন। উনি এমনও বলছেন কি, যদি এখন কেউ বাংলাদেশকে অ্যাটাক করে তাইলে পরে প্রমাণিত হবে যে আমরা কেন যুদ্ধের বিরোধিতা করেছিলাম, এটাও বলেছেন উনি। সুতরাং প্রশ্ন হচ্ছে যে এই যে ইউনূস সাহেবের সাথে তারা গেলেন, প্রথমত ইউনূস সাহেব দেখাইলেন যে 3 জনকে একসাথে নিয়ে উনি কি করতে চান। আমি বারবার বলে আসছি, এই 3টা দলকে একত্র করে আপনি একটা রাজনৈতিক স্টেক হোল্ডার বাংলাদেশে তৈরি করতে হবে। নাম্বার 1 ফার্স্ট স্টেক হোল্ডার। নাম্বার 2, ইউনূস সাহেবরা নিজের একটা স্টেক হোল্ডার সরকার হিসেবে। থার্ড, আপনি যদি আর্মিতে চান, এইরকম টার্মাল সিচুয়েশনে আর্মির একটা বিরাট রোল থাকে, তারা হলো থার্ড স্টেক হোল্ডার। এই 3 স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে না আসে, আপনি লিখে রাখতে পারেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। ধন্যবাদ রাজ্জাকি ভাই। রাশেদ ভাই, আপনার কাছে আরেকবার আসতে চাই। নাহিদ আপা যেমনটা বললেন, কিংবা রাজ্জাকি ভাইও বললেন যে আওয়ামী লীগ তো আছে, বিরাজি করছে, এবং তারা পুনর্বাসনের কোনো প্রশ্ন আসে না, তারা অলরেডি পুনর্বাসিতই আছে, রাষ্ট্রপতি আওয়ামী লীগের। তাহলে নির্বাচনে আওয়ামী লীগের আসতে আসলে বাধা কোথায়? দেখেন, রাজ্জাকি ভাই আজকে যে বক্তব্যগুলো দিলেন, আমি তার অনেকগুলো টকশোতে এ ধরনের বক্তব্য শুনেছি, যে কারণে আজকে আমার কাছে মনে হচ্ছে একটু রিপ্লাই করি। তিনি বললেন যে সংবিধান বহাল রেখে শপথ নেওয়া হলো। শপথটা কে নিল? আমি নিয়েছি, আপনি নিয়েছি। তিনি আসলে কাদেরকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট করেন না। এই শপথ নিয়েছেন নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা, এবং তারা সরকার গঠন করেছেন। তার মানে কি? তার মানে যারা পরবর্তীতে এই সংবিধানটা চাননি, তারা কিন্তু ওই সংবিধান মেনেই শপথ নিয়েছেন। এইবার আসি রাষ্ট্রপতি। দেখেন, রাষ্ট্রপতির অপসারণের কথা কারা বলেছে? সেই একই ব্যক্তিরা, এনসিপির বর্তমান নেতারা। নাহিদ ইসলামের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। তিনি বলছেন রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। কার সাথে কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তাকে জানাচ্ছেন এই কথা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে। তার মানে রাষ্ট্রপতিকে কারা বহাল রাখলেন? নাহিদ ইসলামরা, যারা গণ অভ্যুত্থানের পোস্টার বয়, মুখপাত্র, তারা। আপনি এখন কাকে দোষ দিবেন? বিএনপিকে? আমাকে? আপনাকে? সম্ভবপর নয়। আপনি যখন একটা সরকার গঠন করে ফেলিয়েছেন 106 অনুযায়ী, আপনি বলছেন যে এই সরকার সাংবিধানিক না। অবশ্যই সরকার সাংবিধানিক, সংবিধানে অন্তর্ভুক্ত করা আছে ডক্ট্রিন অফ নেসেসিটি, তাই না? এটা তো সংবিধানের বাইরে না। সুতরাং এই সরকার শতভাগ সাংবিধানিক এবং রাষ্ট্রপতির হাতে সংবিধান মেনেই শপথ নিয়েছে নাহিদ ইসলামরা। এখন আপনি সরকার গঠনের 2 মাস পরে দাবি তোলেন এই রাষ্ট্রপতি বাদ, আপনি সরকার গঠনের 5 মাস পরে বলেন এই সংবিধান বাদ। বাদ কি হয়? আপনি যে ভুলটা করে ফেলিয়েছেন, আপনি 6 মাস পরে এসে ভুলের খেসারত দিতে চান। তখন তো রাষ্ট্র যেভাবে স্টেবল হচ্ছে, ওই স্টেবল তো হয় না। তখন হঠাৎ করে আরেকটি মাঝখান থেকে সমস্যা সৃষ্টি হয়। আর মাঝখানে যখন 6 মাস পরে সমস্যা সৃষ্টি হবে রাষ্ট্রপতি নিয়ে, সংবিধান নিয়ে, তখন তো আর একটি একাগ্র সৃষ্টি হবে। খুব কমন হিসাব। তখন তো আর একটি ফখরুদ্দিন মঈনুদ্দিন ফিরে আসবে। এখন আপনি কি এই মাঝপথে এসে সংবিধান বাতিল করে আর রাষ্ট্রপতিকে বাতিল করে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবেন? তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনি চাচ্ছেন যে শৃঙ্খল না হোক দেশটা, আপনি চাচ্ছেন যে বিশৃঙ্খলার পথে দেশটা যাক। আমার প্রশ্ন হলো, আপনি গণপরিষদ করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি সংবিধান বাতিল করেন, কোনো আপত্তি নাই। কিন্তু এইটা শপথ নেওয়ার আগে কেন করলেন না? আপনি বলছেন জাতীয় সরকারের কথা। এখন তো মাহফুজ আলম বিএনপি আমাদের উপর দায় চাপাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে এখন সব কথা বলতেছেন, এরপরে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার 3 মাস 4 মাস পরে বললেন যে আমরা তো জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম, বিএনপি চাই নাই। বিএনপির কি ওই সময় এত হ্যাডাম ছিল? নেতৃত্ব আপনারা দিয়েছেন, আপনার পিছনে ছিল বিএনপি, আপনার সামনে ছিল না, আপনার পিছনে ছিল, আপনার সাথে ছিল। সেই বিএনপিকে তো এত মাস পরে দোষ দিলে হবে না।
ওই সময় আপনি প্রকাশ্যে বলতেন যে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই। আপনি বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে চাই, এই কথা আপনি বলতে পেরেছেন। আর আপনি বলতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সর্বদলীয় সরকার গঠন করতে চাই। কেন বলেন নাই? এখন এই প্রসঙ্গগুলো আসলে প্রাসঙ্গিক না। ভুল যদি কেউ করে থাকে, সেই ভুল বিএনপি করে নাই, সেই ভুল গণ অধিকার পরিষদ করে নাই, জামাত করে নাই। ভুল করলে যারা গণ অভ্যুত্থানের সামনে ছিল তারা করেছে। ভুল করলে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। তাকে যখন ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে স্যার আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তিনি কেন বিএনপির সাথে আলোচনা করলেন না? তিনি কেন আমাদের সাথে আলোচনা করলেন না যে ছাত্ররা তো আসলে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, মানে প্রধান উপদেষ্টা একই তো কেন আলোচনা করলেন না? তার মানে যদি রাজ্জাকি ভাই এই সমালোচনাগুলো করেন তাহলে তার এই সমালোচনা স্পষ্ট হওয়া দরকার। অন্যথায় পাবলিক কিন্তু ভুল মেসেজ পায় যে এটা কি আসলে বিএনপির দোষ, এটা কি জামাতের দোষ, এটা কি গণ অধিকার পরিষদের দোষ, যেহেতু এই ভুলগুলো ছাত্ররা করেছে, নাহিদ ইসলামরা করেছে। সুতরাং এইগুলো যদি আমরা স্পষ্ট করি তাহলে মানুষ আসলে সঠিক মেসেজটা পাবে। আমি এই কারণে এই বক্তব্যগুলো সামনে আনলাম। আর যেহেতু নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা আমাদের খুবই ঘনিষ্ঠ, আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, দীর্ঘ সময় একসাথে রাজনীতি করেছি, সুতরাং কি হয়েছে সেটা আমি জানি। আর সেই জানার কারণেই বলছি এই উপদেষ্টা পরিষদে যারা আছে এদেরকে সিলেকশন করেছে নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা। তারা 5 সদস্যের একটি লিয়াজু কমিটি গঠন করেছিল এবং সেই লিয়াজু কমিটির সদস্যরা এই উপদেষ্টাদের ভাই বানিয়েছে। ভাইবাতে যারা উত্তীর্ণ হয়েছে, যারা ছাত্রদের পক্ষে কাজ করবে, যারা নতুন দল গঠনের পক্ষে যারা কাজ করবে, যারা আশীর্বাদ ব্যক্ত করবে, তাদেরকেই বসিয়েছে। আপনি দেখেন নাই 6 মাসের মধ্যে উপদেষ্টাদের কথাবার্তা এমন ছিল, নির্বাচন নিয়ে কথা বলা যেত না, কোনো কথা বলা যেত না। প্রধান উপদেষ্টা নিজে কি বলেছে? তিনি বলেছেন ছাত্রদের এখন একটি দল গঠন করা দরকার। যখন দল গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা বিদেশে নিয়ে গিয়ে আশীর্বাদ জানিয়েছেন, অন্যান্য উপদেষ্টারা আশীর্বাদ জানিয়েছেন। সরকারের মুখপাত্র প্রেস সচিব তিনি বলেছেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। আপনি দেখেন, আপনি সবগুলো বিষয় হচ্ছে এনসিপির সমালোচনা করছেন, কিন্তু দিন শেষে এসে রেজাল্টটা কি, ফলাফলটা কি হওয়া উচিত, কি হওয়া দরকার, সেই বিষয়টা একটু আলাপ যদি আপনি করতেন। দেখেন, এনসিপি ঘনিষ্ঠরা যখন এখন দায়গুলো বিএনপি জামাতের উপর দিতে চায় তখন সত্যগুলোকে সামনে আনতে হয়। ভাইকেও আমি বলবো যে আপনি সত্যগুলো সামনে আনেন। যদি আমার দোষ থাকে, যদি আমি শেষ করে দিই, যদি আমার দোষ থাকে বলেন। হ্যাঁ, বিএনপি কখন বলেছে আমি চাই না? যখন মাঝপথে এসে আপনি বলেছেন সংবিধান রাখা যাবে না, মাঝপথে এসে যখন আপনি বলেছেন রাষ্ট্রপতি রাখা যাবে না, আপনি যদি ওই সময় বলতেন এই রাষ্ট্রপতির হাতে আমরা শপথ নিব না, বিএনপির কি ক্ষমতা ওই সময় ছিল? সকল ক্ষমতা ওই সময় ছাত্রদের হাতে, নাহিদের হাতে। নাহিদ ওই সময় এক প্রকার অঘোষিত প্রধানমন্ত্রী। মানে এটা তো সত্য যে গণ অভ্যুত্থানের পোস্টার বয় সে একবার ঘোষণা করেছে। ওই সময় কেন বললো না যে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই? আসবো আমি একটু নাহিদ আপা আপনার কাছে আরেকবার ফিরতে চাই। আপনিও যেটি বলেছেন যে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে আছে, কিন্তু আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলার পর রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফিরিয়ে আনার কথা ডক্টর ইউনূস বলেননি, তার বক্তব্যটা এভাবে ব্যাখ্যা করার পর সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এবং আজকে শেখ হাসিনার যেই সাক্ষ্য গ্রহণ শেষ হলো, সেখানে আমরা দেখেছি যে চিফ প্রসিকিউটর বলেছেন যে 438 স্থানে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, একদম মানে লেথাল উইপন ব্যবহার করা হয়েছে, 3 লাখের বেশি গুলি করা হয়েছে, 47টি জেলায় আপনার সরাসরি এই গুলিগুলো ব্যবহার করে 438টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তো সেই দল যারা কিনা এখনো বলছেন যে এটি আসলে জঙ্গিরা করেছে, এটি হচ্ছে মেটিকুলাস ডিজাইন ছিল, সেই দল আপনি বলছেন এখনো বাংলাদেশে বিরাজ করছে এবং তাদের কোনো ধরনের ক্ষমা প্রার্থনা কোনো কিছু আমরা দেখিনি। সো এইটা তাদেরকে যদি ফিরে আসতে হয় তাদের জন্য কোনো পিছুটান কিংবা ব্যাকলেশ হিসেবে কাজ করবে কিনা, কিংবা তারা আসলে এই যে এস্টাবলিশ হয়ে আছে আপনি বলছেন এই এস্টাবলিশমেন্টের মাধ্যমে তারা আবার ক্ষমতা আসার সুযোগ আছে কিনা? প্রথমে ওই প্রশ্নটার উত্তর দেই। আপনি বারবার বলছেন যে ডক্টর ইউনূসের বক্তব্যটাকে মিস ইন্টারপ্রিট করা হয়েছে, যা ট্রান্সলেট করেছে যে বাংলাদেশের প্রধান সংবাদপত্রগুলো। আপনি কি একটা সংবাদপত্র আমাকে দেখাতে পারবেন যে তারা ক্ষমা প্রার্থনা করেছে বা তাদের যে ট্রান্সলেশনটা ভুল হয়েছে? দেখেছি আজকের পত্রিকার অনেক সংবাদ পরিবর্তন করেছে ঘন্টাখানেক আগে। আমি কিন্তু দেখিনি, ঘন্টাখানেক আগে হলেও সেটা জানি না। বা ডক্টর ইউনূস সাহেবের একজন খুব মানে তড়িৎকর্মা মানে করিতকর্মা একজন প্রেস সেক্রেটারি আছেন, উনিও এটার কোনো প্রতিবাদ করেছেন। তাহলে হয়তো অনেক পরে করেছেন, আমার চোখে পড়েনি। তো একটা দেশের সংবাদপত্র কেমন সংবাদপত্র যে যেখানে একজন প্রধান উপদেষ্টা কথা বলছেন, ইংরেজি তো একটা কোনো ভাষা না, এটা কমিউনিকেশন টুল, তাই না? সেটার একটা ভালো ট্রান্সলেট করতে পারে না। তো এটার পেছনে কি আসলে মিডিয়ার কোনো মানে কিছু আছে? ইচ্ছা করেই কি কোনো ধরনের কোনো মেসেজ ম্যাস পিপলের কাছে দিতে চায় কিনা সেটা দেখাটাও কিন্তু আমার কাছে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে যে কথাগুলো বললেন যে এটা ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, শুনুন রাজনীতিতে তো যে কথাটা সবাই সবসময় বলে শেষ বলে তো কিছু নাই, তাই না? রাজনীতিতে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা বাংলাদেশে, রাশেদ যে কথাগুলো বলছিল আমি রাশেদের সাথে শতভাগ একমত। এই কারণে শতভাগ একমত, দেখেন বিএনপি হচ্ছে একটা দুর্ভাগার দল যে সমস্ত কিছুর দোষ যে বিএনপির ঘাড়ে পড়ে, এবং এমন করে পড়ে যে রাশেদ যে কথাটি বলছে যে 6 মাস আপনি ইলেকশনের কথাই বলতে পারেন নাই। আমরা যারা তখন টেলিভিশনে ইলেকশনের কথা বলেছি আমাদেরকে তখন নানাভাবে অনেক কিছু বলা হয়েছে। ইভেন আমি কয়েকদিন আগের একটা ঘটনা বলি যে আমি একটা টকশোতে বলেছিলাম যে 16 জুলাই ফার্স্ট তারেক রহমান এক দফার ঘোষণা দিয়েছে, এটা সব জায়গাতে আছে। এটা নিয়ে যেভাবে ট্রোল করা হয়েছে, হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে বিএনপির কাছাকাছি কোনো কথাও যদি যায় যেটা আপনার নিজের একান্তই বিশ্বাস, সেটি বললেও আপনি এক ধরনের ট্যাগিংয়ের শিকার হচ্ছেন। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে আপনি আরও দেখবেন আমরা কেন এই যে পুনর্বাসনের কথা যে বলি বা ডক্টর ইউনূসের বক্তব্য কেন আমাদের কাছে খুব সরল মনে হয় না। দেখেন আজকে উনি একটা কথা বলেছে যে এই দেশের জনগণ নাকি 5 বছর 10 বছর 50 বছর ওনাকে চায়। আপনি কি মনে করেন যে একটা মানুষ যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাস হয়, সত্যি যদি সেই মানুষটি ক্ষমতায় না থাকতে চায়, এই ধরনের কথা যদি মিডিয়াতে আসে, আপনার কি মনে হয় না যে এটা উনার মুখ দিয়ে বলা উচিত না? অথবা আপনার মনে আছে গত ঈদে উনি যখন হাঁটছিলেন পাশ থেকে মানুষ বলছে যে আপনাকে 5 বছর চাই 5 বছর চাই, মিডিয়াটা ফলাও করে প্রচার করেছে। তা আপনি যখন একটা দেশের প্রধান, আপনি তো ওই কন্ট্রোলটুকু আপনার থাকা উচিত মিডিয়ার উপরে যে কোনটুকু আপনি প্রচার করতে চান কি কোনটা করতে চান না। তাহলে এগুলোর আসলে আমি মনে করি ওই যে একটা